আজকে আমরা শুক্রাণুর গঠন সম্বন্ধে পড়বো, কিন্তু তার আগে আমাদের জানতে হবে হচ্ছে শুক্রাণু গঠন হওয়ার জন্য যেটা প্রথমেই লাগে সেটা হচ্ছে জনন মাতৃকোষ বা জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম বা জনন মাতৃকোষ থেকেই সাধারণত শুক্রাণু পুরুষদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হওয়ার জন্য একটা বিশেষ পদ্ধতিতে কোষ বিভাজন হয়, যাকে আমরা ছোটবেলা থেকে পড়েছি মিওসিস পদ্ধতি। কিন্তু মিওসিস পদ্ধতি হওয়ার আগে জনন মাতৃকোষ প্রথমে মাইটোসিসে ভাঙে, তারপরে মিওসিস পদ্ধতিতে ভাঙে। মিওসিসে শুক্রাণু উৎপাদন হয় এবং এই পদ্ধতিতে কোনো রকম কোষ চক্র হয় না। তো এখানে আমরা একটা কথা বলছি, জনন মাতৃকোষ। মাতৃ বলার পিছনে কারণ হচ্ছে যেহেতু এখানে সবকিছু উৎপত্তি যদি কিছু করায় তাহলে একমাত্র স্ত্রীরাই উৎপত্তি দিতে পারে বা উৎপত্তি করাতে পারে। যেমন পৃথিবী, ধরিত্রী মাতা বলা হয়ে থাকে, পৃথিবী থেকে বিভিন্ন ধরনের শস্য উৎপন্ন হয়। যেহেতু মা জন্ম দিতে সাহায্য করে, তাই আমরা এখানে জনন মাতৃকোষ কথাটা বলছি, এখানে কোনো পুংলিঙ্গ ইউজ করা হচ্ছে না। যেমন নদীতে দেখবি বিভিন্ন ধরনের যে তোর জলজ প্রাণীগুলো আমরা দেখতে পাই, সেগুলো বেশি মাত্রায় থাকে, নদে কিন্তু থাকে না, নদীতেই বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। আবার একইভাবে যদি বলি ক্রোমোজোমের কথা, দেখবি সিস্টার ক্রোমোজোম বলা হয়। তো এখানে স্ত্রীলিঙ্গটাই সবসময় ব্যবহার করা হচ্ছে, কারণ যেহেতু স্ত্রী একমাত্র জন্মের সঙ্গে বা নতুন জীবন এর সঙ্গে যুক্ত। যেহেতু এখানে শুক্রাণু কোষ তৈরি হবে, তাই এর উৎপত্তি যেখান থেকে হবে তাকে আমরা নাম দিচ্ছি মাতৃকোষ। এবং এই কোষটা জননে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে আমরা বলে থাকি হচ্ছে জনন মাতৃকোষ। জননে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এর নাম জনন মাতৃকোষ। তো এখানে আমরা স্পার্মাটোজেনেসিস পড়ছি, মানে স্পার্ম তৈরির পদ্ধতি করব। তাহলে শুক্রাণু উৎপাদনের সময় জনন মাতৃকোষ থেকে প্রথমে তৈরি হয়ে থাকে একটা কোষ, সেটা কোষটাকে আমরা বলছি স্পার্মাটোগোনিয়া। ঠিক আছে, তাকে আমরা বলছি স্পার্মাটোগোনিয়া। তো জনন মাতৃকোষ থেকে যে কোষটা তৈরি হয় সেই কোষটার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া। ঠিক আছে, যে স্পার্ম তৈরি করবে, স্পার্মাটোগোনিয়া। গোনিয়া কথাটা এসছে গ্যামেট থেকে। যদি তো ডিম্বাণু তৈরি করতো তাহলে নাম হতো উগোনিয়া। ঠিক আছে, তো এ প্রথমে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, মাইটোসিস পদ্ধতিতে কিন্তু, ঠিক আছে, বিভাজিত হয়ে তৈরি করা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। তৈরি করে প্রাথমিক বা প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, তো এ ছিল হচ্ছে 2n, এখান থেকে 2n করে প্রাথমিক স্পার্মাটোসাইট বা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো। ঠিক আছে, এই প্রাথমিক স্পার্মাটোসাইটের প্রথম সেলটাকে বলা থাকে টাইপ এ, আর দ্বিতীয়টাকে বলা থাকে টাইপ বি। টাইপ এ যে কোষটি রয়েছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সে কোনো কারণে যদি টাইপ বি কাজ করতে না পারে তখন অ্যাক্টিভেট হয়, আদারওয়াইজ অ্যাক্টিভেট হয় না। টাইপ এ তে পুষ্টি সাপ্লাই করতে থাকে, পুষ্টি সরবরাহ করতে থাকে। এবার এরপরে এ ভেঙে গিয়ে গৌণ স্পার্মাটোসাইট তৈরি করে বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এর নাম দিচ্ছি গৌণ স্পার্মাটোসাইট।
এই অবস্থায় এটা কিন্তু করছে হচ্ছে মিওসিস, এখানে হচ্ছে মাইটোসিস, আর এখান থেকে হচ্ছে মিওসিস, যেখানে হচ্ছে মিওসিস সেল ডিভিশন। ঠিক আছে, গৌণ স্পার্মোসাইট। এই গৌণ স্পার্মোসাইট এটা তৈরি হওয়ার পরে এখান থেকে দুটো দুটো করে কোষ তৈরি হয় এবং তারা প্রত্যেকে হ্যাপ্লয়েড প্রকৃতির স্পার্মাটিড তৈরি করে। স্পার্মাটিডের নাম স্পার্মাটিড কেন? কারণ এর মাথার উপরে একটা বিশেষ ধরনের ক্যাপ তৈরি হয়, যে ক্যাপটাকে আমরা অ্যাক্রোজোম বলি। এই ক্যাপটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। শুক্রাণু গঠন প্রত্যেকে জানবো। অ্যাক্রোজোম বলা হয় তাকে। অ্যাক্রোজোম ক্যাপটা তৈরি হয়, এর নাম দ্বারা স্পার্মাটিড। এরপরে পরের ধাপে এই স্পার্মাটিড গুলো থেকে তৈরি হয়ে থাকে স্পার্মাটোজোয়া, মানে লেজ যুক্ত পরিণত শুক্রাণু। জোয়া মানে জোয়াটিক মুভমেন্ট বা গমন যাতে আমরা দেখতে পাওয়া যায়, তাই এর নাম দেওয়া হয় স্পার্মাটোজোয়া। এই স্পার্মাটোজোয়াতে যে এই তেল বা লেজ যুক্ত হচ্ছে, এর জন্য একটা বিশেষ প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর নাম হচ্ছে এবিপি, অ্যান্ড্রোজ বাইন্ডিং প্রোটিন।